এমনটি ধারণা করা হয়, কিন্তু এর বাস্তব ভিত্তি কতটুকু সে বিষয়ে কিছুই জানা যায় না। হয়তোবা বিমানটি এমনভাবে উধাও হয়ে যাওয়ার পিছনে এলিয়েনের হাত রয়েছে। তবে বেসিক্যালি 5টি থিওরিজ খুবই গুরুত্বপূর্ণভাবে সামনে এসেছে যে এই দুর্ঘটনার পিছনে আমেরিকার হাত রয়েছে। বোয়িং 777 মডেলের MH370 বিমানটি কুয়ালালামপুর থেকে রাত 12টা 41 মিনিটে উড্ডয়ন করে। যাত্রা শুরু করার মাত্র 40 মিনিটের মধ্যে বিমানটি রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। বোয়িং 77 মডেলের বিমানটি নিরুদ্দেশ হয়ে যায় কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার উদ্দেশ্যে রওনা করার পরে। আমরা অনেকেই এই বিষয়টা সম্পর্কে খুব ভালো করেই জানি, অনেক পত্রিকা হেডলাইন, আন্তর্জাতিক খবর। আসলে কারণ কি, বর্তমানকালে বা এ যাবৎকালীন যেগুলো ফ্লাইট দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সর্বকালীন সর্বসেরা মিষ্টি রয়ে গেছে এই দুর্ঘটনাটিতে। বোয়িং 777 মডেলের MH370 বিমানটি কুয়ালালামপুর থেকে রাত 12টা 41 মিনিটে উড্ডয়ন করে, যে বিমানটি বেইজিং এ পৌঁছানোর কথা ছিল সকাল 6টা 30 মিনিটে। কিন্তু মাঝপথে বিমানটি গায়েব হয়ে যায়। কুয়ালালামপুর রাডারে থাকাকালীন সময় বিমানটি নিরুদ্দেশ হয়নি। বিমানটি নিরুদ্দেশ হয় কুয়ালালামপুর রাডার থেকে বেরিয়ে যখনই ভিয়েতনামি রাডারে প্রবেশ করে তার ঠিক 30 বা 35 সেকেন্ডের মধ্যেই বিমানটি রাডার থেকে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। এবং এই যে হঠাৎ করে বিমানটি গায়েব হয়ে যায়, এই গায়েব হওয়ার পেছনে অনেক রকম মিস্ট্রি, অনেক রকম থিওরিজ প্রচলিত হয়েছে। তবে বেসিক্যালি 5টি থিওরিজ খুবই গুরুত্বপূর্ণভাবে সামনে এসেছে, কিন্তু একটিও সমাধান দিতে পারেনি। এখানে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হঠাৎ কেন গায়েবের 10 বছর পর বা দুর্ঘটনার 10 বছর পর আমি নতুন করে MH370 নিয়ে কথা বলছি। আসলে এই বিষয়টা আমিও ভুলে গিয়েছিলাম, কারণ এই ঘটনাটি যখন ঘটে তখন আমি বেশ অনেকটাই ছোট ছিলাম। তবে আমার মাইন্ডে ছিল, কারণ আমি এই খবরটা দেখেছিলাম, বেশ বিরল একটি ঘটনা ছিল। তো হঠাৎ করে একটা প্রতিবেদন দেখলাম যেখানে দেখা আছে MH370 পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। MH370 নিরুদ্দেশ হওয়ার পরে 5টি থিওরিজ সবাই সামনে নিয়ে এসেছিল। এর মধ্যে প্রথম থিওরি ছিল যান্ত্রিক দুর্ঘটনা। দ্বিতীয়বার যে থিওরিটি সামনে এসেছিল সেটি হচ্ছে হাইজ্যাকিং এর বিষয়, বা প্লেনটি হাইজ্যাক করা হয়েছিল। তৃতীয় যে বিষয়টি সামনে এসেছিল সেটা হচ্ছে পাইলট আহমেদ শাহর ইচ্ছাকৃত কোনো দুর্ঘটনা। চতুর্থ একটি বিষয় ছিল কোন এলিয়েনদের কোনো হাত রয়েছে কিনা। এবং পঞ্চম থিওরি, যেটা সবার শেষে এসেছিল, সেটি হচ্ছে আমেরিকার হাত রয়েছে এই দুর্ঘটনার পিছনে। আসলে 5টি থিওরি সম্পর্কে আমি আজকে কথা বলবো, যে 5টি থিওরি থাকলেও কোনোটাই এখনো পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়নি, কেননা বিমানটিকে আজও খুঁজে পাওয়া যায়নি। তো সব থেকে মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে বিমানের ব্ল্যাক বক্স। বিমানের ব্ল্যাক বক্সের ক্ষমতা কতটুকু সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। একটি বিমানের ব্ল্যাক বক্স, যেটি 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা এবং 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 10 ঘন্টা পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারে। এছাড়াও ব্ল্যাক বক্সের ভিতরে যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারির সাহায্যে এই ব্ল্যাক বক্সটি একটানা 30 দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাহলে এত বড় বা এত ক্ষমতাশালী একটি ব্ল্যাক বক্স থাকা সত্ত্বেও বিমানটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে এই একটি ব্ল্যাক বক্স পানির 14,000 ফুট গভীরে গেলেও সংকেত পাঠাতে সক্ষম। কিন্তু বিষয়টি হচ্ছে, এই ব্ল্যাক বক্সের যে একটি রেঞ্জ থাকে, রেঞ্জের দূরত্ব 3.5 থেকে 5 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ এই ব্ল্যাক বক্সের 3.5 থেকে 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো রেস্কিউ টিম আসে, তাহলে তার এই ব্ল্যাক বক্সটির সিগন্যাল পাবে এবং এটিকে খুঁজে পাবে। তাহলে এই যে পুরো একটি এরিয়া, পুরো একটি সমুদ্র চিরুনি তল্লাশি চালানোর পরেও কেন খুঁজে পাওয়া গেল না? নাকি এই ব্ল্যাক বক্সের 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো রেস্কিউ টিম পৌঁছাতে পারেনি? কি ছিল কাহিনী, চলুন জেনে নেই। রুদ্র বাংলার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। একটি ভিডিও তৈরি করতে যতটুকু কষ্ট হয়, আপনার একটি লাইকে সেই কষ্টটুকু নিমেষেই গায়েব হয়ে যায় MH370 মতো। তো চলুন শুরু করা যাক। আগেই বলেছি, বিমানটি কুয়ালালামপুর থেকে রাত 12টা 41 মিনিটে যাত্রা শুরু করে। এর ঠিক 40 মিনিট পরে 1টা 21 মিনিটে কুয়ালালামপুর যে এয়ার ট্রাফিক রাডার ছিল সেখান থেকে বাইরে বেরিয়ে ভিয়েতনামি এয়ার ট্রাফিক রাডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, বা যোগাযোগ করেছিল। কিন্তু ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রবেশের ঠিক 30 থেকে 35 সেকেন্ডের পর বিমানটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। যদিও কুয়ালালামপুর এয়ার ট্রাফিক থেকে বাহির হওয়ার সময় সর্বশেষ যে যোগাযোগটি ছিল সেটি তারা করেছিল, এবং তারপরে ভিয়েতনামে প্রবেশ করার পর তারা আর কোনো যোগাযোগ করেনি। তবে ভিয়েতনামি ট্রাফিক কন্ট্রোলের যারা ছিলেন তারা অবশ্যই দেখেছেন যে
MH370 ভিয়েতনামি এয়ার কন্ট্রোলে বা ভিয়েতনামি এয়ার ট্রাফিক রেঞ্জের এরিয়ার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু তারপরে হঠাৎ করে গায়েব। এরপর সেখান থেকে যথেষ্ট যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করতে ব্যর্থ হয় বারবার। কারণ কি ছিল? কারণ বিমানের যে ট্রাফিক রাডার একটি সিস্টেম থাকে, সেটি প্রধানত দুইটি থাকে। একটি হচ্ছে মেইন রাডার এবং একটি হচ্ছে সেকেন্ড রাডার, যাকে বলা হয় প্রাইমারি রাডার এবং সেকেন্ডারি রাডার। তো প্রাইমারি রাডার যেটা থাকে সেটা সবসময় সক্রিয় থাকে এবং এটির সাহায্যে ট্রাফিক যে রাডার গুলো থাকে এবং বিমানের যে রাডার গুলো থাকে সেগুলো কমিউনিকেশন করার চেষ্টা করে বা কমিউনিকেশন করে থাকে। তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে, ভিয়েতনামি রাডার থেকে বিমানটি গায়েব হয়ে গিয়েছে মানে বিমানের যে প্রাইমারি রাডার সিস্টেমটা ছিল সেটি অকেজো হয়ে গেছে। আসলে তাই বিষয়টা এরকমই হয়। তাহলে সেকেন্ডারি যে রাডার ছিল সেটি কি অকেজো হয়েছিল একই সময় একই সাথে? বিষয়টা এখানে প্রশ্ন জাগায়। তাহলে অবশ্যই বিমানে কোনো যান্ত্রিক দুর্ঘটনা ঘটেছিল। হতে পারে ককপিটে কোনো যান্ত্রিক বা ইলেকট্রিক ওয়্যারফেয়ারের মাধ্যমে কোনো একটি সমস্যার কারণে হয় সেখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল, অথবা এমন কিছু একটা ঘটেছিল যে কারণে দুইটি রাডার সিস্টেম একসাথে নষ্ট হয়ে যায় এবং বিমানের মধ্যে এমন কোনো গোলযোগ সৃষ্টি হয়েছিল যে কারণে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দক্ষিণ চীন সাগরে ভূপাতিত হয়। প্রাথমিকভাবে এটাই ধরে নেওয়া হয়েছিল এবং এরপরে দক্ষিণ চীন সাগরে পরের দিন সকাল 6:30-এর পরে কয়েকটি দেশ মিলে একটি অভিযান পরিচালনা করে, যে অভিযানে প্রায় 30টির ওপরে জাহাজ এবং প্রায় 26টির মতো বিমান ব্যবহার করা হয়েছিল বিমান MH370কে খোঁজার জন্য। এত বড় একটা উদ্ধার অভিযান চলাকালীন সময় যখন বিমানটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনই ভেবে নেওয়া হয়েছিল বিমানটি হয়তোবা এরকম কোনো দুর্ঘটনার আওতায় আসেনি বা দুর্ঘটনায় পড়েনি, যেজন্য দক্ষিণ চীন সাগরের প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া তল্লাশি চালানোর পরেও বিমানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে যান্ত্রিক একটি দুর্ঘটনা ঘটেছিল, এটিকে বাতিলের খাতায় তখনই দেওয়া হয় যখন যখন মালয়েশিয়ান মিলিটারি রাডার থেকে জানানো হয় যে এখানে বিমানটিকে শেষবারের মতো চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ বিমানটি যেখানে বেজিং যাওয়ার কথা ছিল সেখানে বিমানটি 180 ডিগ্রি টার্ন নিয়েছিল এবং এরপরে মালয়েশিয়ার উপর দিয়ে পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেটা মালয়েশিয়া পার দিয়ে প্রায় মালাক্কা প্রণালীর কাছাকাছি যাওয়ার পরে মালয়েশিয়ান মিলিটারি রাডার বিমানটি সিগন্যাল দেয় এবং এরপরে আবার গায়েব হয়ে যায়। অর্থাৎ এখানে মনে করা হয় যে দুর্ঘটনাটি এমন হয়েছিল যে দুর্ঘটনাটি ঘটার কারণে পাইলট আহমেদ শাহ বিমানটিকে পুনরায় এয়ারপোর্টে ল্যান্ড করানোর জন্য 180 ডিগ্রি ঘুরেছিলেন, কিন্তু হয়তোবা এমন কোনো দুর্ঘটনা ঘটেছিল যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটির ভেতরে হয়তোবা অক্সিজেন সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল, মানুষগুলো বেহুশ হয়ে গিয়েছিল অথবা মারা গিয়েছিল। পাইলট এবং কো পাইলট এবং কেবিন ক্রুদের একই অবস্থা হয়েছিল, যে কারণে বিমানটি সম্পূর্ণভাবে ম্যানুয়াল নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সম্পূর্ণ অটো পাইলটে চলতে থাকে এবং তখন এটি মালাক্কা প্রণালী বরাবর গিয়ে এরপরে দক্ষিণ ভারত সাগরের দিকে যাতায়াত শুরু করে। এই বিমানটি স্যাটেলাইটের সাথে কমিউনিকেশনের চেষ্টা করেছিল এবং সেটা প্রায় 6 থেকে 7 বার করেছিল এবং সর্বশেষ যে যোগাযোগের চেষ্টা করেছিল সেটি প্রায় সকাল 8টা এরকম সময়ে এবং সেই সিগন্যালটি ছিল 7 আর্থে, যেখানে অনেক বড় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু তারপরেও বিমানটিকে খুঁজে পাওয়া যায়নি। বিমানের ব্যাক বক্সের যে চার্জিং ক্ষমতা সেটি সে সময় শেষ হয়ে গিয়েছিল এবং এর ব্যাক বক্সের কার্যকর যে একটা রেঞ্জ ছিল 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে, সমুদ্রের 4 থেকে 4.5 কিলোমিটার গভীরে যাওয়ার পরে সেই ব্যাক বক্সটির সিগন্যাল পেতে হলে অবশ্যই সমুদ্রের ওপরে সেই ব্যাক বক্সটির কাছাকাছি আসতে হবে, তাহলে হয়তো সিগন্যালটি পাওয়া যাবে। কিন্তু যেহেতু নিরুদ্দেশ এমন একটি জায়গায় বা এমন একটি পরিস্থিতিতে হয়েছে যার নির্দিষ্ট কোনো লোকেশন জানা ছিল না, তাই হাজারো চেষ্টার পরেও বিমানটিকে খুঁজে পাওয়া যায়নি। আর এখান থেকে এই থিওরিটাও কার্যকারিতা হারিয়ে ফেলে যে কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছিল দক্ষিণ চীন সাগর অথবা দক্ষিণ ভারত মহাসাগরে। দক্ষিণ চীন সাগর থেকে দক্ষিণ ভারত মহাসাগরের যতটুকু দূরত্ব, সেটুকু দূরত্ব যেতে হলে বিমানের যতটুকু পরিমাণ ফুয়েল ছিল সবটুকুই ফুরোতে হয়েছে। তাই অনেকেই মনে করে অটো পাইলটে বিমানটি এতদূর পর্যন্ত যাত্রা করেছিল এবং এরপরে বিমানের জ্বালানি শেষ হওয়ার পরে বিমানটি দুর্ঘটনা পতিত হয় এবং দুর্ঘটনা পতিত হওয়ার আগেই প্লেনের ভিতরে 239 জন মানুষেরই মৃত্যু হয়েছিল অক্সিজেন স্বল্পতার কারণে। আপনার কাছে কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার মতামত জানানোর সম্পূর্ণ অধিকার রয়েছে। এরপর আসি দ্বিতীয় একটি লজিকে বা দ্বিতীয় একটি থিওরিতে, যেখানে মনে করা হয়েছিল পাইলট আহমদ শাহ ইচ্ছাকৃতভাবে কোনো একটি দুর্ঘটনা ঘটিয়েছিল, কারণ এই ঘটনার পূর্বের দিন অর্থাৎ এই ঘটনার আগের দিন তার একটি পারিবারিক কলহ শুরু হয়েছিল, যেখান থেকে তার ফ্যামিলি তার উপর রাগ করে তার বাসা থেকে চলে গিয়েছিল, এমনটা একটি প্রতিবেদনে উঠে আসলেও সেটাকে ভিত্তিহীন বলে দাবি করেছে তার ফ্যামিলি। তাহলে কি পাইলট আহমদ শাহ এই দুর্ঘটনা ঘটায়নি?
পাইলট আহমদ শাহ যে দুর্ঘটনাটি ঘটিয়েছে এই বিষয়ের উপর জোর দেয় এফবিআই, কেননা পাইলট আহমদ শাহর বাড়ি থেকেই ফ্লাইট সিমুলেশনের একটি সেটআপ পাওয়া যায় এবং ওই সেটআপে বিমানের একটি নির্দিষ্ট যাত্রাপথ পাওয়া যায় যেটি সে পরিচালনা করেছিল ফ্লাইট সিমুলেশন থেকে, যে বিমানটির গতিপথের সাথে MH370 গতিপথ প্রায় মিলে যায়। কিন্তু আসলে কি তিনি ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনাটি ঘটিয়েছিল? যদি পাইলট আহমদ শাহ ইচ্ছাকৃতভাবে একটি দুর্ঘটনা ঘটায় তাহলে তার সাথে 238 জন মানুষের কি সম্পর্ক? এই 238 জন মানুষকে সঙ্গে নিয়ে তিনি কেন দুর্ঘটনা ঘটাবে? যদিও তার আত্মহত্যা বা আত্মহরণের কোনো ইচ্ছা পোষণ করেই থাকে তাহলে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত, এর সাথে এতগুলো মানুষের জড়িত হওয়ার কোনো মানেই আসে না। কিন্তু তারপর এই বিষয়টি আমরা চলুন একটু আলোচনা করে দেখি। পাইলট আহমদ শাহ 1982 সাল থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত রয়েছে। 1982 সাল থেকে 2014 ঘটনাটি ঘটার ঠিক আগ পর্যন্ত পাইলট আহমদ শাহ তার এই ক্যারিয়ারে সুদক্ষতার সাথে বিমান পরিচালনা করে এসেছে এবং তার যে কলিগরা ছিল তার তথ্য অনুযায়ী পাইলট আহমদ শাহ আর্থিকভাবে সাংসারিকভাবে কোনো রকম কোনো সমস্যায় ছিলেন না, সুতরাং সে কোনো ডিপ্রেশনে ছিল না। তাহলে কেন তিনি দুর্ঘটনাটি ঘটাবে? এরপরে অনেকে অনেক রকম যুক্তি ধারণা করেছে, অনেকে ব্যাখ্যা দিয়েছে, কিন্তু পরবর্তীতে এই যে ধারণাটি বা এই চিন্তাটিকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা হয়, কেননা কোনো শক্ত পোক্ত প্রমাণ বা সেরকম কোনো কিছুই কেউ আনতে পারেনি সামনে। এরপর তৃতীয় একটি বিষয় উঠে আসে যে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল বা হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছিল, যে কারণে এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। কেননা এই বিমানে দুইজন এমন যাত্রীর সন্ধান পাওয়া যায় যারা ভুয়া বা নকল পাসপোর্টে ভ্রমণ করতেছিল। পরবর্তীতে এই হাইজ্যাকের বিষয়টিও বাতিল করে দেওয়া হয় শুধুমাত্র এজন্যই যে সেই দুজন ব্যক্তির শুধুমাত্র নকল পাসপোর্ট ব্যতীত পূর্বের কোনো ক্রিমিনাল রেকর্ড পায়নি পুলিশ বা তদন্তকারী কমিটি, যে কারণে ধারণা করা হয় শুধুমাত্র এই ভুয়া বা ডুপ্লিকেট পাসপোর্টে যাত্রা করার কারণেই এই দুজনকে হাইজ্যাকার হিসেবে চিহ্নিত করা এবং তারা বিমানটিকে হাইজ্যাক করেছে বা হাইজ্যাক করার চেষ্টা করে দুর্ঘটনা ঘটিয়েছে। বিষয়টি এমন না, কেননা তারা মালয়েশিয়া থেকে প্রথমে বেজিং এবং বেজিং থেকে পরবর্তীতে ইংল্যান্ডে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল, সুতরাং তারা সেখানে যাচ্ছিল তাদের একটি সুস্থ সুন্দর জীবন গঠনের আশায়। তাই তাদেরকে হাইজ্যাকার বলে বিমান দুর্ঘটনার দোষী সাব্যস্ত করার কোনো মানেই আসে না। তাই এখান থেকে এই থিওরিটাও বাতিল করে দেওয়া হয়। চতুর্থ একটি থিওরি হচ্ছে এলিয়েন কাণ্ড কোনো ঘটনা, হয়তো বিমানটি এমন ভাবে উধাও হয়ে যাওয়ার পিছনে এলিয়েনের হাত রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে একটি উড়োজাহাজ এবং তার সাথে 239 জন মানুষকে সম্পূর্ণভাবে গায়েব করে তাদেরই কোনো একটি গোপন গবেষণা কেন্দ্রে নিয়ে গেছে, যেখানে তারা এই মানুষ এবং এই বিমানের ওপর কোনো গবেষণা করছে এমনটি ধারণা করা হয়। কিন্তু এর বাস্তব ভিত্তি কতটুকু সে বিষয়ে কিছুই জানা যায় না, কেননা আজ পর্যন্ত এলিয়েনদের সেরকম কোনো অস্তিত্ব টের পাওয়া যায়নি। এলিয়েনদের অস্তিত্ব সেভাবে টের না পাওয়া গেল বা এলিয়েনদের অস্তিত্ব আছে এ বিষয়টি সঠিকভাবে ধারণা করা না হলেও আমরা এটা কিন্তু সবাই জানি এলিয়েনরা মাঝে মধ্যে আমেরিকাতে আসে এবং সেক্ষেত্রে মুভিতে বা বিভিন্ন থিওরিতে আমরা সেগুলো দেখতে পাই এবং অনেকে ধারণা করে এরিয়া 51 মধ্যে একটি জায়গায় নিয়মিত এলিয়েনদের যাতায়াত আছে, কিন্তু বিষয়টা এখনো রহস্য। সুতরাং যেহেতু রহস্য, সেই রহস্য নিয়ে আর বেশি রহস্য বাড়াতে না যাওয়ার কারণেই এই থিওরিটা ক্যান্সেল করে দেওয়া হয় যে বিমানটির দুর্ঘটনার সাথে এলিয়েনদের কোনো যোগসূত্র রয়েছে। তবে একটা বিষয়, শেষ যে থিওরিটা রয়েছে এই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে দেখা হয় এবং অনেকে বিভিন্নভাবে জোর দেয় যে এই দুর্ঘটনার পিছনে আমেরিকার হাত রয়েছে। কিন্তু কেন? অনেকেই বলে যে এই বিমানে এমন কোনো জিনিস ছিল বা এমন কোনো বস্তু ছিল যেটা আমেরিকা কোনোভাবে চাচ্ছিল না কোনো পরাশক্তির হাতে চলে যাক, বিশেষ করে চীন। আমরা সবাই জানি চীন একটি পরাশক্তি দেশ এবং এই বস্তু বা এই দ্রব্য বা এই পণ্য যাই কিছু হোক না কেন সেটি যদি চীনের হাতে পড়ে তাহলে আমেরিকার জন্য বিশেষ একটি দুঃখজনক কাহিনী ঘটতে পারে। হয়তোবা সেটা মালয়েশিয়া থেকে বা অন্য কোথাও থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে সেটা চীনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল অত্যন্ত গোপন ভাবে, কিন্তু আমেরিকা সেটা বুঝতে পেরে বিমানটিকে গায়েব করে দিয়েছে। অনেকে বলে মালদ্বীপের পাশে আমেরিকার যে একটি ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে তারা একটি বড় বিমান নামার শব্দ পেয়েছিল, কিন্তু বিষয়টা আসলে কতটুকু সত্য তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে কি অন্য কোনো দুর্ঘটনা? অনেকেই বলে থাকে ঘটনার পেছনে আমেরিকার হাত রয়েছে। এর আরো একটি উদাহরণ বা আরো একটি থিওরি সামনে এসেছিল যে এই বিমানে বেশ কিছু নাসার বিজ্ঞানী ছিল
যারা ছিল চীনের সদস্য, এবং তারা নাসা থেকে চাকরি ছেড়ে দেওয়ার পরে সরাসরি কুয়ালালামপুর চলে যায় এবং সেখান থেকে চীনে যাওয়ার চেষ্টা করতেছিল। তাই নাসা এবং আমেরিকা এবং তারা যৌথভাবে এই বিমানটিকে গায়েব করে দিয়েছে, এবং এমন ভাবে গায়েব করেছে যাতে একে কোনোভাবে খুঁজে না পাওয়া যায়। বিষয়টি কিন্তু আসলে অনেকটা যৌক্তিক এমনটি হতে পারে, কারণ মনে করা হয় আমেরিকার কাছে এমন কিছু প্রযুক্তি এবং অস্ত্র রয়েছে যেগুলো সর্বাধুনিক, বিশ্বের সর্বসেরা, এবং সেগুলো ব্যবহার করেই ফ্লাইট MH370 কে গায়েব করেছে আমেরিকা। মূল উদ্দেশ্য এইটি, এমন কোনো বস্তু যেগুলো আমেরিকা কোনোভাবে চাচ্ছিল না চীনের হাতে যাক, বা এমন কোনো বিষয় গোপনীয়তা বজায় রাখার জন্য নাসা থেকে চাকরি ছেড়ে আসায় এই বেশ কয়েকজন বিজ্ঞানীকে কোনোভাবে চীনে পৌঁছাতে দিতে চাচ্ছিল না, এবং সেজন্য একটি দুর্ঘটনার মাধ্যমে বিমানটিকে এমন ভাবে গায়েব করেছে যে বিমানটিকে আর খুঁজে পাওয়া যায়নি। যদিও এই থিওরির কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু সর্বশেষ এই থিওরিটিকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই যে 5টি থিওরি নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও আরো অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বিমানটি যখন চলছিল বা যাত্রা করছিল তখন কিন্তু প্রাকৃতিক কোনো দুর্যোগের পূর্বাভাস ছিল না, আকাশ ছিল সম্পূর্ণ স্বচ্ছ পরিষ্কার। তাহলে কি এমন ঘটনা ঘটলো MH370 সাথে যে এই বিমানটিকে আর কখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? অবশ্য এই বিমানটি যখন গায়েব হয়ে যায় সকাল 8টা 30 মিনিট বা এরকম সময় সর্বশেষ একটি সিগন্যাল পেয়েছিল একটি স্যাটেলাইট, এবং সেটি 7 আর্থে ছিল, যেটি দক্ষিণ ভারত সাগরে অবস্থিত এবং অস্ট্রেলিয়ার থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। সেখানে বিশেষ অভিযান চালানো হয়েছে, কিন্তু তারপরও বিমানটিকে খুঁজে পাওয়া যায়নি।